নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাত পোহালেই 3 কেন্দ্রের নির্বাচন এবং বলাই বাহুল্য শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশের ফোকাসে ভবানীপুর। একটা উপনির্বাচন গত 1 মাস ধরেই আমরা যেটা নিয়ে বারবার আলোচনা করছি, যে একটা উপনির্বাচন যে এরকম হাই প্রোফাইল ইলেকশনে পরিণত হতে পারে সেটা স্মরণকালের মধ্যে আমরা দেখিনি। একটা কারণ অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি লড়াই কঠিন জেনেও মাটি কামড়ে লড়াই করছেন। তার প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর থেকে অন্তত বারংবার তার ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে আঁটো নিরাপত্তার মধ্যে যাতে ভবানীপুরে ভোট গ্রহণ হয় সে ব্যাপারে তৎপর নির্বাচন কমিশন। আর যে সময় দাঁড়িয়ে ভবানীপুর নির্বাচন নিয়ে কথা হচ্ছে তার ঠিক আগের দিন আমরা দেখলাম গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর এরকম একটা দিনেই বাবুল সুপ্রিয় নিশানা করলেন নরেন্দ্র মোদীকে, সেই নরেন্দ্র মোদীকে দেখেই তিনি রাজনীতিতে এসেছিলেন। এটা একাধিক ফোরামে একাধিকবার বাবুল সুপ্রিয় বলেছেন। কিন্তু তার এখনকার অবজারভেশন, তিনি মনে করছেন যে নরেন্দ্র মোদী তিনি বাঙালিদের পছন্দ করেন না। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওম প্রকাশ মিশ্র, বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি, সিপিআইএম এর পক্ষ থেকে তন্ময় ভট্টাচার্য, আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৈনাক পুততুণ্ড। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো একদিকে টান নিরাপত্তা ব্যবস্থা, অন্যদিকে ঠিক কোন ইকুয়েশন রয়েছে। আমরা যদি গত কয়েকটা নির্বাচন পর্যালোচনা করি তাহলে ভবানীপুরের যে রাজনৈতিক অঙ্কটা সেটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। নানা ভাষা নানা মতের ভবানীপুর, যাকে ইতিমধ্যেই মিনি ইন্ডিয়ার তকমা দিয়েছেন রাজ্য রাজনীতির কারবারিরা। বিশেষজ্ঞ মহলের মতে শুধুমাত্র ভবানীপুরের সীমানাতেই আটকে নেই উপনির্বাচনের উত্তাপ, এর পরিণতি সুদূর প্রসারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপনির্বাচনে নিঃসন্দেহে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই কঠিন জেনেও ভোট প্রচারে জোর দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি তৃণমূল ভোটযুদ্ধের মাঝে দলের অস্তিত্ব রক্ষার লড়াই সিপিএম প্রার্থী সৃজিত বিশ্বাস। হাই ভোল্টেজে উপনির্বাচনে আঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছে কমিশন। 287টি বুথের নিরাপত্তার দায়িত্বে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভাররা প্রত্যেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। 100% বুথে সিসিটিভি। নিরাপত্তার দায়িত্বে 13টি কুইক রেসপন্স টিম, 9টি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স, 22টি সেক্টর মোবাইল ইউনিট। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 13টি এলাকাকে অতি উত্তেজনা প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও ভোট গ্রহণের মুখে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না বিরোধী শিবিরের সেনাপতি। আমাদের সর্বভারতীয় সহসভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষ, যিনি প্রাক্তন রাজ্য সভাপতিও বটে, তার উপরে যে ধরনের হিংসাত্মক আক্রমণ ঘটেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পুলিশের উপর খুব একটা আশাবাদী নই, খুশি তো নই একদম। আমার মনে হয় আরও একটু ভালো বন্দোবস্ত হওয়া প্রয়োজন ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হওয়ার জন্য। ফেয়ার ফোবিয়ায় বিজেপি ভুগছে, হেরে যাওয়ার আতঙ্কে ভুগছে, তাই নির্বাচন কমিশনকেও ব্যতিব্যস্ত করছে। ভবানীপুর বরাবরই জোড়াফুল শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2011 বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী 87,903টি ভোট পেয়েছিলেন। 2011 বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 73,635 ভোট। 2016 বিধানসভা নির্বাচনে মমতার ঝুলিতে পড়েছিল 65,520 ভোট। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 73,505টি ভোট। 2011 থেকে ভবানীপুরের প্রতিটি ভোটে বাম কংগ্রেসের রক্তক্ষরণ স্পষ্ট, উল্টো দিকে ভোট বেড়েছে বিজেপির। 2011 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রামচন্দ্র জসওয়াল পেয়েছিলেন 5,078 ভোট। 2016 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চন্দ্র বোস 26,999টি ভোট পেয়েছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ঝুলিতে পড়েছিল 44,786 ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কসমোপলিটন ভবানীপুরের ভোটে জনবিন্যাস অন্যতম ফ্যাক্টর। ভবানীপুর উপনির্বাচনে ভোটার প্রায় 2,06,000, এর মধ্যে সংখ্যালঘু ভোটার প্রায় 22%। ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ড মূলত সংখ্যালঘু প্রধান। 21 বিধানসভা নির্বাচনে 28,000-এর মধ্যে তৃণমূলকে প্রায় 22,000 ভোটের লিড দিয়েছিল 77 নম্বর ওয়ার্ডে।
অন্যদিকে বিজেপির এগিয়ে থাকা 70 এবং 74 নম্বর ওয়ার্ডে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি। দক্ষিণ কলকাতার অন্য বিধানসভা কেন্দ্রগুলির মতো বহুভাষী ভবানীপুরেও সাধারণ ভোটের হার কম থাকে। 2011 বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 63.78%। 2011 উপনির্বাচনে ভোটের হার ছিল 44.73%। 2016 বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 66.83%। 2021 বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল 61.72%। তাই বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোটারদের বুথমুখী করাই চ্যালেঞ্জ সব পক্ষের কাছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এখানে দাঁড়িয়ে একদিকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন বার্তা দিচ্ছেন যে যা কিছুই ঘটুক না কেন, এমনকি বৃষ্টিও যদি হয় তাহলেও যেন ভোটাররা তারা বুথমুখী হন। অন্যদিকে বিজেপি তারাও মনে করছে যে ভোটদানের হার যত বাড়বে ততই সেটা বিজেপির ফেভারে যাবে। আমি এখানে একটু আসবো ওমপ্রকাশ বাবুর কাছে। ওমপ্রকাশ বাবু, আমরা যেটা পরিসংখ্যান দেখলাম যে সাধারণভাবে আমরা দেখেছি যে শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্র নয়, সাউথ কলকাতা কেন্দ্র লোকসভা কেন্দ্রেই কম্পারেটিভলি আমরা যে ভোটদানের আগ্রহ সেটা সাম্প্রতিক অতীতে অপেক্ষাকৃত কম দেখেছি। সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্র, সেখানে যদি ভোটদানের হার বাড়ে সেটা আপনাদের ফেভারে যাবে এটা মনে করছেন কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভোটের উপর জোর দিচ্ছেন? তিনি বলছেন যে একজনে যেন না ভাবেন যে না আমি ভোটটা না দিলেও হবে। না, একেবারেই ঠিক কথা। আর তোমার হয়তো মনেও থাকবে যে তোমার চ্যানেলেও কিন্তু আমি এর আগে দুবার বলেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই বড় চ্যালেঞ্জ যে পোল পার্সেন্টেজটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। তো আমাদের দলের পক্ষ থেকে সর্বতোভাবে আমরা অতি অবশ্যই সেই চেষ্টা করব। দুটো কথা এখানে প্রাসঙ্গিক। একটা হচ্ছে যে 2011 সালে উপনির্বাচন হয়েছিল, তাতে কিন্তু ভোটারদের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি এবার হবে না। এবার রাজার আমরা মনে করছি যে 2021 সালে যে নির্বাচন হয়েছে এই 4 মাস আগে, সেখানে যে হারটা ছিল 60% উপর, সেই জায়গাটা শুধু ধরেই রাখা হবে না, তার থেকেও বেশি হবে। একটা আশঙ্কার জায়গা সৃষ্টি হচ্ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য, অনেকটাই সেটা কাটিয়ে ওঠা সম্ভবপর হয়েছে এবং মনে করছি যে ভালো পোলিং হবে এবং সেই ভালো পোলিংটা আমাদের পক্ষে আর কি ভালো হবে। কিন্তু সাধারণভাবে মনে করি যে ভালো পোলিং হোক। আর সেকেন্ডলি এটাও ঠিক যে ভালো পোলিং হলে, বেশি পোলিং হলে সেটা অতি অবশ্যই আর কি বাংলার মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে। তরুণ, তোমাদের তরফ থেকে অনেকগুলো আর্জি জানানো হয়েছিল এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন সুষ্ঠু এবং অবাধ ভোট করানোর ব্যাপারে অত্যন্ত একটা সক্রিয়তা দেখাচ্ছে, যে কারণেই আমরা দেখছি 287টা বুথে নিরাপত্তার দায়িত্বে 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ আরও 20 কোম্পানি, অতিরিক্ত 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভার থাকছেন। মাইক্রো অবজারভার প্রত্যেককে কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আমরা দেখতে পাচ্ছি যে 100% বুথেই সিসিটিভি কভারেজ থাকছে। নিরাপত্তার দায়িত্বে থাকছে 13টা কুইক রেসপন্স টিম, 9টি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স থাকছে, 22টা সেক্টর মোবাইল ইউনিট থাকছে এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 13টা এলাকাকে অতি উত্তেজনা প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। তারপরও কি মনে করো যে সত্যি ভবানীপুর কেন্দ্রে জয়ের মতো কোনো রকম সম্ভাবনা তোমাদের আছে? তরুণ, সম্ভবত যান্ত্রিক কারণে তোমার কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। আমি তোমার কাছে আবারও ফিরবো। আমি একটু তন্ময়দার কাছে যাবো এ প্রসঙ্গে। তন্ময়দা, শ্রীজীব বিশ্বাস তিনিও তার তরফ থেকে একজন প্রার্থী হিসেবে যে তৎপরতা দেখানোর তিনি সেটা গত কয়েক সপ্তাহ ধরে দেখিয়েছেন, কিন্তু আমরা যে পরিসংখ্যান দেখলাম তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেসের ভোট যত কমেছে সেটা কোথাও বিজেপির ফেভারে গেছে ভবানীপুর কেন্দ্রে। না, এটা তো ঠিক যে বাম এবং কংগ্রেসের ভোট, আমি বামেদের দায়িত্বটাও দিতে পারি যে আমাদের ভোট বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে আরো নিতে পারবেন না, কারণ কংগ্রেস আপনাদের সঙ্গে নেই। প্রমাণ করছে আমাদের মূল্যায়নও বলছে যে আমাদের ভোট কমেছে এবং আমাদের ভোট যে কমেছে সেই ভোট কোথায় গেছে
এটা 2019-এর লোকসভা পর্যন্ত এক বাক্যে বলে দেওয়া গেছে যে আমাদের কমা ভোট বিজেপিতে গেছে। 2021-এর বিধানসভার পরে আমাদের কিছু ভোট তৃণমূলেও গেছে, এমন কিছু সিমটমও আমরা পেয়েছি। আসলে মিডিয়া থেকে শুরু করে সবাই মিলে এমন একটা বাইনারি নির্মাণ করেছে এই রাজ্যে, যে রাজ্যে হয় বিজেপি থাকবে নয় তৃণমূল থাকবে। ফলে খুব স্বাভাবিকভাবে যে বিজেপিকে পরাজিত করতে চায় সে তৃণমূলকে ভোট দিয়েছে, যে তৃণমূলকে পরাজিত করতে চায় সে বিজেপিকে ভোট দিয়েছে। তন্ময়দা, এই আপনার বাইনারিটা অনুমতি নিয়ে আমি just একটা কথা বলি। বিধানসভা নির্বাচনে কার্যকর হয়েছে। সিপিআইএম এর মতো একটা দল, আমি বাম ছেড়ে দিলাম, আপনাদের শরিক দল ছেড়ে দিলাম, সিপিআইএম এর মতো একটা দল যার এত বছর ধরে 34 বছর ধরে তারা নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় ছিল, যে দলটার যে তৃণমূল স্তরের যে সংগঠন যেরকম স্ট্রং ছিল, সেটা একটা মডেল ছিল, সেটা একটা দৃষ্টান্ত ছিল। প্রত্যেকটা বুথে আপনাদের এমন নেতারা ছিলেন, এমন সংগঠন ছিল যে একটা বুথে কত লিড থাকতে পারে সেটা অবধি আলিমুদ্দিনে সরাসরি আসতো। আর আজকে বলছেন আপনারা যে মিডিয়া থেকে শুরু করে সবাই বাইনারি তৈরি করার চেষ্টা করছে এবং তার জন্য সিপিআইএম এর তাহলে সেই সাংগঠনিক দক্ষতা কোথায় গেল? ফরেন এলিমেন্টকে দুষলেই হবে না? নিজেদের সাংগঠনিক দুর্বলতা সেটাকে আরো বেশি করে ইন্ট্রোস্পেক্ট করতে হবে। একদম ঠিক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মৌপিয়া। এই যে বাইনারিটা সকলে মিলে নির্মাণ করেছে, সেই নির্মাণের কাছে আমাদের যে সাংগঠনিক দক্ষতা, আমাদের যে রাজনৈতিক পরিপক্কতা, আমাদের রাজনৈতিক স্লোগান নির্ধারণের নির্ভুলতা, এই সবগুলোই আক্রান্ত হয়েছে। এবং নিশ্চিতভাবেই আমরা আমাদের অতীতের সাংগঠনিক স্ট্রেংথ ধরে রাখতে পারিনি। তাহলে যদি সেই সাংগঠনিক শক্তি যদি এতটাই ফ্রেজাইল হয়, এতটা ঠুনকোই, আমি বলছি না যে, আমি খুব জোর দিয়ে বলছি যে মিডিয়ার, আমি সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে বলছি যে সংবাদ মাধ্যমের কোনো দায় নেই বাইনারি তৈরি করা। ইন স্পাইট অফ দ্যাট, আমি আপনার অভিযোগের ভিত্তিতেই বলছি, যদি তাই হয় যে মিডিয়া হোক, এক্স হোক, ওয়াই হোক, অন্য কোনো দল হোক, অন্য কোনো ফোর্স হোক, কোনো এক্সটার্নাল ফোর্স হোক, তাদের একটা প্রয়াস বাইনারি তৈরি করার, তাতে যদি এরকমভাবে তাসের ঘরের মতো আপনাদের সাংগঠনিক দক্ষতা এত বছরের ভেঙে পড়ে, তাহলে তো তার বেসিক প্রেমাইজ নিয়ে প্রশ্ন উঠে যাবে। না না, প্রশ্ন অনেক কিছু নিয়েই উঠবে। মিডিয়ার কোনো দায় নেই বাইনারি তৈরি করার, এটা যেমন সত্য 2016 সালের বিধানসভার নির্বাচনে তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের ভোটের পার্থক্য ছিল 5%। আসলের পার্থক্য যাই থাক, বাম কংগ্রেস জোটই প্রধান বিরোধী পক্ষ ছিল। কিন্তু 2016 উত্তরকালে মিডিয়া, সব মিডিয়া ইনক্লুডিং ইয়োর মিডিয়া, তারা বিজেপিকেই প্রধান প্রতিপক্ষ হিসাবে প্রচার করেছে, প্রতিষ্ঠিত করেছে। যুক্তি তন্ময়, আমার একটা প্রশ্ন, তন্ময় 34 বছর ধরে যদি সিপিআইএম ক্ষমতায় থেকে থাকে, সিপিআইএম এক সেকেন্ড, 34 বছর ধরে যখন সিপিআইএম ক্ষমতায় ছিল তখন সেটা সিপিআইএম এর কৃতিত্ব। যখন সিপিআইএম কমতে 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 পার্সেন্টেজ জিরোর কাছাকাছি যত চলে আসবে, সেই দায়টা মিডিয়ার বা অন্য এক্সটার্নাল ফোর্সেস। এটা হাস্যকর না? যদি তাহলে 34 বছরও কি মিডিয়াই সিপিআইএম কে তুলে রেখেছিল, ক্ষমতায় রেখেছিল? যদি তাই হয়, আপনি যদি বলেন যে 34 বছর মিডিয়া বা অন্য কোনো এক্সটার্নাল ফোর্সের জন্যই সিপিআইএম ক্ষমতায় ছিল, আমি এখানে নতমস্তকে মেনে নেব যে মিডিয়াই বাইনারি তৈরি করেছে এবং তার জন্যই সিপিআইএম এর এই দুরবস্থার জন্য মিডিয়ার দায়। কিন্তু তাহলে আপনাকে তার আগে মানতে হবে যে 34 বছর সিপিআইএম ক্ষমতায় ছিল, সেটাও মিডিয়ার দায়। প্রতিদ্বন্দ্বী হয়, অ্যাঙ্কর যদি প্রতিদ্বন্দ্বী হয়, আমার কিছু বলার নেই। সংবাদ মাধ্যম যদি আপনার প্রতিপক্ষ হয়, তাহলে সংবাদ মাধ্যমের একজন কর্মীকে তো তার মাধ্যমটাকে ডিফেন্ড করতেই হবে। আপনারা এখন ভাবুন, প্রতিপক্ষের লিস্টে মিডিয়াকে রেখে দিলে আর কি করব বলুন? সংবাদ মাধ্যমের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা আমার দায়। মাত্র মিডিয়া বলিনি। আরে ভাই, আমি তো কেবলমাত্র মিডিয়া বলিনি, একই সঙ্গে বলেছি আমাদের রাজনৈতিক স্লোগান নির্বাচনের নির্ভুলতা,
আমাদের সাংগঠনিক দক্ষতা, মানুষকে বোঝার ক্ষেত্রে আমাদের যোগ্যতার অভাব, মানুষের সঙ্গে প্রতিদিনের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের সংগঠনের, আমাদের রাজনীতির সঙ্গে মানুষের বিযুক্তি, যাকে আমাদের পার্টি প্রকাশ্য মূল্যায়নে জনবিচ্ছিন্নতা বলে চিহ্নিত করেছে, এই সবকটা ত্রুটি আমি উল্লেখ করেছি, ইনক্লুডিং একটা বিজেপি তৃণমূল বাইনারি নির্মাণের প্রচেষ্টা সহ। আমি তরুণের কাছে আসবো। তরুণ, তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে গেছিলাম, তরুণ, সত্যি কি ভবানীপুরে এতটা কনফিডেন্স তোমাদের রয়েছে? এটা খুব স্বাভাবিক যে কেউই চায় না যে একটা ম্যাচ হারার আগে ম্যাচটা ছেড়ে দিতে, এবং যে কারণে তোমরা অত্যন্ত এগ্রেসিভলি ফিল্ডে রয়েছে, এ বিষয়ে কারো সংশয়ের অবকাশ নেই। মৌপিয়াদি, আমরা তো আর কংগ্রেস হতে পারলাম না যে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব। আশুতোষ দ্বারা নিশ্চয়ই কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য বা রেজাল্টের জন্য অপেক্ষা করবে। এখানে তুমি যে শুরু করেছিলে একটা কথা বলে যে কালকে নির্বাচনের দিকে পুরো ভারতবর্ষ চোখ রাখবে, সত্যিই রাখবে। কারণ ভারতবর্ষ দেখবে একজন যিনি কিনা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যাকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হচ্ছে, সে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কিভাবে ব্যবহার করে আমরা অতীতে দেখেছি, আমলারা কিভাবে ব্যবহৃত হয় আমরা দেখেছি। গতকালকে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট আমরা দেখেছি, যেখানে মুখ্য সচিবকে দলের মুখপাত্র বলা হয়েছে। মুখ্য সচিবকে বলা হয় যে তার দায় কিসের ছিল যে কোনো জায়গায় ভোট না হলে সাংবিধানিক সংকট হবে এই কোশ্চেন করার, এবং একাধিক অবজারভেশন আমরা গতকালকে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে শুনেছি আমরা? শুনেছি যে আমাকে দেবেন, আমাকে আপনারা বেরোবেন, আমাকে ভোট দেবেন, আমাকে ভোট না দিলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তার মানে কি? ভয়ে কে আছে মৌপিয়াদি? আমরা তো ভয়ে নেই, আমরা বুক ফুলিয়ে ওখানে লড়াই করছি, মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি, এবং ওই ওয়ার্ডে, ওই পার্টিকুলার এরিয়া যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে 3 নম্বর বার ভোটে লড়ছেন, সেই পার্টিকুলার এলাকার কথা বলছি। আজকের ছবি তোমাদের মিডিয়াতেও দেখেছি আমরা, জলমগ্ন হয়ে আছে। তো নির্বাচন কমিশন এতগুলো ব্যবস্থা করেছে, আশা করি নৌকার ব্যবস্থাও করেছেন ভোটারদের নিয়ে যাওয়ার জন্য। আর আজকে রাতের মতো যদি জল পরিষ্কার করে দিতে পারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে তো আমি আরও একটা জিনিস আমি অনুরোধ করব, এই বাই ইলেকশন নামক জিনিসটা যেন প্রত্যেক জায়গায় কয়েকদিন পর পর হয়। বিশেষত আমি যে এলাকায় থাকি সেই এলাকায় হলে তো আরও ভালো হয়, কারণ সেই এলাকাতে আমাদের নৌকা নিয়ে বেরোতে হয় মাঝে মাঝে। মানুষ ভোট দেবে কি করে? প্রশ্ন হচ্ছে মানুষটা ভোট দেবে কি করে? আর যে ভয়ের পরিবেশ ওখানে তৈরি করছে, মদনদাকে শুনলাম আমরা বলতে যে শীতলকুচি, কুচি এইসব ল্যাঙ্গুয়েজ। ওখানে যে ঝামেলাটা হলো আমরা দেখলাম, ঝামেলা হওয়ার ফলে যারা অ্যারেস্ট হলো, আমাদের 2 জন কর্মীর মাথা ফেটেছে। ন্যূনতম 326 IPC অ্যাড হওয়া উচিত ছিল, নন বেলেবল সেকশনে কেস হওয়া উচিত ছিল, হলো না, থানা থেকে জামিন পেয়ে গেল। কোন বার্তাটা গেল? বার্তা এটাই গেল, যারা দুষ্কৃতী তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তারা মাঠে আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভোট দেবে তাদেরকে তারা দেখে নেবে। একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। কিন্তু মানুষের প্রতি আমরা বিশ্বাস রাখি, গণতন্ত্রে মানুষই হচ্ছে আসল রাজা, এবং মানুষ যাবে ভোট দিতে। ওম প্রকাশ দা, আমি খুব ইমপ্রেসড আর কি বিজেপির স্পোক্সপারসনের বক্তব্য শুনে। একদিকে তারা অজুহাতের পাহাড় খাড়া করতে চাইছেন, আবার পাশাপাশি তাদের একটা আত্মবিশ্বাসও আছে। আর সর্বোপরি তারা বলছেন যে এই নির্বাচন প্রক্রিয়াটা ত্রুটিমুক্ত করতে হবে। এই যে 3টা সেন্টিমেন্ট এক্সপ্রেসড হয়েছে একই সঙ্গে, তাদের নিজেদের মধ্যে এই 3টা সেন্টিমেন্টের নিজেদের মধ্যে সম্পর্কটা কিন্তু কন্ট্রাডিক্টরি। দেখুন, পশ্চিমবঙ্গে বাই ইলেকশন হচ্ছে ভবানীপুরে, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার 2টো সাধারণ নির্বাচন যেখানে হয়নি, জঙ্গিপুর, শামশেরগঞ্জে নির্বাচন হচ্ছে। আমরা দেখেছি যে বিজেপি সেই 2 জায়গায়, সুইডি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কনটেক্সটে তাদের কার্যত কোনো বক্তব্যই নেই। তাদের সমস্ত বক্তব্যই, মানে তাদের পলিটিক্যাল ক্যাপিটাল তারা এক্সপেন্ড করছেন ভবানীপুর কেন্দ্রকে ঘিরে। তারা চেষ্টা করেছিলেন যদি নির্বাচন বানচাল করা সম্ভবপর হয়, তারা প্রচেষ্টা চালিয়ে গেছেন যাতে কোনো অজুহাত খাড়া করে যদি নির্বাচনী প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ পাওয়া যায়। আপনার বক্তব্যের উত্তর দিতে চাই তরুণ, প্লিজ, তারপর আমি আশুতোষের কাছে আসব। ওম প্রকাশ দা এতগুলো কথা বলছেন, ওম প্রকাশ দা অনেক পুরনো রাজনীতিবিদ, ওম প্রকাশ দা নিশ্চয়ই জানবেন যে ইন্দিরা গান্ধীর ভোটে কি হয়েছিল কোরা প্র্যাকটিসের জন্য। গতকাল কলকাতা হাইকোর্টের রায় এটা তো খুব পরিষ্কার যে কোরা প্র্যাকটিস ফলো করা হয়েছে, যার ফলে এটা হচ্ছে। কলকাতা হাইকোর্ট ইলেকশন পিটিশনের অপশনটাও খোলা রেখেছে। মুখ্যমন্ত্রী আমাদের সত্যিই চাপে আছেন,
যদি বাই চান্স উনি জিতেও যান, তাহলে ওনাকে আরও একটা হার্ডেল ক্রস করতে হবে। সেটা হচ্ছে ওনার ওই কোরাপ্ট প্র্যাকটিসের ফলে ওনার জেতাটাকে মান্যতা দেবে কিনা হাইকোর্ট, সেটা নিয়েও সন্দেহ আছে। কারণ দেখা গেছে কীভাবে আমাদের উনি ব্যবহার করছেন, দেখা গেছে পুলিশকে কীভাবে ব্যবহার করছেন, এবং যে যা ওখানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা ওখানে ঢুকেছে, সাধারণভাবে ভোট হওয়া প্রায় অসম্ভব। তাও মানুষের শুভবুদ্ধির ওপর আমরা বিশ্বাস রাখি, আমরা জানি মানুষ তার জবাব দেবে। এবং গতকাল ভোট দিতে তারা যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন, ওই জলে সাঁতার কেটে গেলে হলেও আমি গিয়ে আসবো ভোটটা দেবেন। আমি একটু আশুতোষের কাছে আসি। আশুতোষ একটু স্পষ্ট করে বলবে যে আগামীকাল কংগ্রেস কর্মী সমর্থক এবং বিশেষ করে কংগ্রেস ভোটাররা তাদের কি অবস্থান থাকবে? তোমরা কি স্পষ্ট করে দিয়েছো এই বার্তাটা যে কংগ্রেস, এটা ঠিকই যে আমি কালকেও যেটা বলছিলাম যে কংগ্রেসের ভোটাররা তারা একটা ডেফিনেটলি ডেডিকেটেড ভোটার রয়েছে কংগ্রেসের, কিন্তু রেজিমেন্টেড ভোটার নয়। অর্থাৎ যে একটা হুইপ দিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো সেই অনুযায়ী, কারণ আমরা সাম্প্রতিক অতীতেও দেখেছি যে সব কংগ্রেসের ভোট বামেতে ট্রান্সফার হয়নি, যে কারণেই এমনিতেই দক্ষিণপন্থী দল কংগ্রেসের এক একজন নেতার এক এক মত। সেই অবস্থায় দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য কংগ্রেস ভোটারদের কাছে, ভবানীপুরের কংগ্রেস সমর্থকদের কাছে কি বার্তা দিয়েছো তোমরা? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম, আসলে তরুণ ছোট ভাই আমরাও বিজেপি হতে পারিনি, তার কারণ আমাদের সাথে বিজেপি দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, থাকবেও না কোনো দিনও। এবারে তারা কাদের সাথে সম্পর্ক করবে, জোট করবে, তলে তলে পর্দার আছে তাদের ব্যাপার। এখন তুমি বলছো এই যে ভোটারদের কথা, দেখো দক্ষিণ কলকাতার তুমি যদি দেখো যে বিধানসভাগুলো রয়েছে এবং খুব পলিটিক্যালি সেন্সিটিভ বিধানসভা, এবং দক্ষিণ কলকাতার মানুষ ভীষণ পলিটিক্যালি তারা তারা খবর রাখে, প্রতিনিয়ত খবর রাখে। এবং তোমার যে প্রতিবেদন সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্রেন্ড কিন্তু ফল করছে ভোটার টার্ন আউট। এবং আমার মনে হয় কালকে যা অবস্থা 50%-এর বেশি ভোটার টার্ন আউট আমি অন্তত দেখছি না। এটা আমাকে শুধু দর্থহীন ভাষায় একটা কথা জানাবে। আমি শেষ করতে দিতে হবে। আসলে আমরা তো একটু কম সময় পাই সব এখানে। আমি বলি কংগ্রেসের পদাধিকারী হিসেবে আশুতোষ, না আমার খুব পরিষ্কার কথা, আমি বলে দিই। কি বার্তা দিচ্ছ? না আমি বলে দিই একটা কথা, সেটা হচ্ছে যে আমার মানুষ যারা ভোট দিতে যাবে তারাই বিধানসভার বাই ইলেকশন, এই বাই ইলেকশানে কী অবস্থা না অবস্থা তারা বুঝে ভোট দিতে যাবে। ভোটার কারুর পার্টির কোনো ব্যক্তিগত অধিকারে থাকে না, কোনো রেজিমেন্টেশন অ্যাকচুয়ালি থাকে না। যদি রেজিমেন্টেশন থাকতোই, যাদেরকে রেজিমেন্টেড পার্টি বলা হতো, তাদের ভোট বা সংখ্যা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে সেটা আমরা সকলেই জানি। কিন্তু ভোটার, আমরা মনে করি না যে ভোটারদের বললেই তারা, এভরিবডি ইজ কনসাস। আজকে মৌপিয়া নন্দীকে যদি আমি বলি যে মৌপিয়া তুমি এইখানে ভোটটা তুমি কি দেবে, তোমার তো কনসাস মাইন্ড আছে, তুমি তো শিক্ষিত মানুষ, তোমার তো একটা তুমি দেখতে পাচ্ছ হাল হকিকত কি। এবং আমি মনে করি যারা ভোটার তারা যাদেরকে ভালো মনে করবে নিশ্চয়ই তাদেরকে ভোট দান করবেন। তবে তার আগে যে জলের অবস্থা, সেই জলের অবস্থাটা আমার মনে হয় ক্লিয়ার করানো দরকার। আই অ্যাপ্রিশিয়েট আ ডিপ্লোম্যাটিক আনসার। একবারও কিন্তু স্পষ্ট করলে না। আমি খুব ক্লিয়ার করে বললাম, খুব ডিপ্লোম্যাটিক একটা আনসার। আমি খুব ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। একটু মৈনাক বাবুর কাছে আসবো। মৈনাক বাবু, তাহলে কি সত্যি ভোট দানের হার সেটাই ইম্পর্টেন্ট হতে চলেছে? ভোটদানের হার অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে, কিন্তু শুধুমাত্র যে সেইটাই এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে সেরকমও নয়। একটা জিনিস যেটা আপনাদের এখানে যে ডেটা আপনারা দেখাচ্ছেন এবং যে ডেটা এমনিও ডোমেনে অ্যাভেলেবেল আছে আমি দেখছিলাম, তার থেকে এটা বোঝা যাচ্ছে যে ভোটার টার্ন আউটটাই মোটামুটি আপনার 1,20,000 থেকে 1,27,30 মোটামুটি এরকমই টার্ন আউট এর আগে ছিল বিধানসভা ইলেকশনগুলোতে। এইবারে যে দুর্যোগটা রয়েছে সেই দুর্যোগের উপরে ভিত্তি করে যা মনে হয় যে যদিও খুব জোরদার প্রচার হচ্ছে, উভয় যারা মেজর কন্টেন্ডার সেখানে বলে মনে হচ্ছে তারা জোরদার প্রচার করছে, ভোটার নিয়ে আসার চেষ্টা করছে তারা বুথে, কিন্তু এর থেকে খুব বেশি মনে হয় না বাড়বে বলে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি দেখে। তো এই পরিস্থিতিতে ভোটার সংখ্যা কতটা টার্ন আউট হচ্ছে তার থেকে আমার মনে হয় যে অন্য ইকুয়েশনগুলো এখানে রয়েছে, যে কারণে এটাকে মিনি ইন্ডিয়া বলা হচ্ছে বিধানসভাকে, যে এখানে প্রায় 40% অবাঙালি মানুষ এখানে রয়েছেন এবং তারাও আবার ভিন্ন ভিন্ন এলাকার থেকে এসছেন। কেবলমাত্র একটা এলাকারই কনসেন্ট্রেটেড জনসংখ্যা এখানে রয়েছে সেরকম নয়। দেখুন, অন্য একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি জিওগ্রাফিক্যালি এলাকাটাকে দেখেন ভবানীপুর বিধানসভা, তাহলে দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজ বা লামার্টসের মতো এলাকাতে এখানে বুথ হচ্ছে, আবার অন্যান্য নানা এলাকাতেও সেখানে বুথ হচ্ছে।
তো এই ডিস্ট্রিবিউশনটাও খুব গুরুত্বপূর্ণ। একেবারে আমি আসবো, ওম প্রকাশ দাও কিছু বলতে চান, ওম প্রকাশ দা আসবো প্লিজ। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। আসবো আশুতোষ, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে। বাঙালিদের উপর ভরসা নেই প্রধানমন্ত্রীর, ভবানীপুর ভোটের আগের দিন মোদী সম্পর্কে বিস্ফোরক বাবুল। অন্যদিকে উপনির্বাচনের আগে দলবদল করে তৃণমূলের শক্তি বাড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেরো। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। রিজার্ভ বেঞ্চ নাপসন্দ, প্লেইং 11-এ থাকতে সদ্য শিবির বদল করেছেন। মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর হাতে তুলে নিয়েছেন জোড়া ফুলের পতাকা। ভবানীপুর উপনির্বাচনের ঠিক একদিন আগে প্রধানমন্ত্রীর সম্পর্কে বিস্ফোরক বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে বাবুল বললেন, বাঙালিদের উপর ভরসা নেই প্রধানমন্ত্রী। 7 বছর 8 বছরের যে দিল্লির যাত্রা, সেখানে মনে হচ্ছে কোথাও প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। এই 7 বছরে কোনো ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন, কোনো বাংলা থেকে কোনো ইন্ডিপেন্ডেন্ট চার্জ মিনিস্টারও করা হয়নি। সেটা আমার কথা বলছি না, আলুওয়ালিয়াজি অনেক সিনিয়র মানুষ কংগ্রেস থেকে এসেছেন, তাকেও কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি। কোথাও মনে হচ্ছে যে বাংলা থেকে যারা নির্বাচিত হচ্ছেন তাদের জন্যে বা তাদের ওপর কোথাও একটা কি বলবো, একটা অসামঞ্জস্য আছে। শুরুটা অবশ্য এমন ছিল না। 2014 লোকসভা ভোটে বাবুলের হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি থেকে সন্ন্যাস ঘোষণার পরেও মোদী সম্পর্কে ভালো ভালো কথাই শোনা গিয়েছিল বাবুলের মুখে। মোদীজির না খাউঙ্গা না খানে দুঙ্গা শুনে আমি রাজনীতিতে এসেছি। কাজেই আমি ওয়ান ম্যান পার্সন when it comes to this kind of loyalties. বাবুলের এই ভুল বদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। মানুষ তার গান শুনেছেন, তার কথা শুনেছেন, তার রাজনীতি দেখেছেন, তার মন্ত্রিত্ব দেখেছেন, তার জনপ্রতিনিধিত্ব দেখেছেন, নির্বাচনে অংশগ্রহণ দেখেছেন, আবার একটি আসনে পরাজিত হতে দেখেছেন। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানুষ একটা সিদ্ধান্ত নেবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, খুলে দেখুন, আমি তো করি না, আপনারাই আমাকে বলেন, সোশ্যাল মিডিয়ায় বেরোচ্ছে মানুষ কিভাবে বাবুল সুপ্রিয়কে নিচ্ছেন। একদিকে বাবুল যখন বিজেপিকে আক্রমণে ব্যস্ত, অন্যদিকে জাতীয় স্তরে সংগঠন বিস্তারে জোর দিয়েছে জোড়াফুল শিবির। এদিনই কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেরো। Today when I am joining Trinamool Congress, my dream is to bring this Congress family together. তাঁকে দলে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেরোকে তৃণমূল কংগ্রেস পরিবারের স্বাগত জানিয়ে আমি গর্বিত। আমরা একসঙ্গে প্রত্যেক গোয়াবাসীর পক্ষে দাঁড়াবো, বিভাজনকারী শক্তির বিরুদ্ধে লড়াই করব এবং গোয়ায় নতুন ভোরের লক্ষ্যে কাজ করব। ফেলেরো যোগদানের পর গোয়ায় একার লড়াইয়ে নতুন ভোরের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। So you can be rest assured that when Trinamool starts the unit in Goa today after the joining, we will definitely expedite things, as there are 3.5 months left, as you rightly pointed, and the party is going to put its entire weight behind the Goa unit, and we will make sure that people of Goa see a new dawn in the days to come. গোয়ায় জোড়াফুলের এই শক্তি বৃদ্ধিকে প্রকাশ্যে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের বাঙালিরা গোয়া বেড়াতে চায়, বাঙালি তো ভ্রমণ পিপাসু। অত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা ওখানে এনজয় করি, আমাদেরও ডুয়ার্স খুব সুন্দর, আর এই বর্ষা, এত সুন্দর দৃষ্টি, খুব ভালো লাগবে যদি ওনারা একটু বেড়াতে যান ওখানে। বৃহস্পতিবার ভবানীপুরে হাই ভোল্টেজ উপনির্বাচন, তার ঠিক আগের দিন বাবুলের মুখে মোদির বাঙালি বিদ্বেষ প্রসঙ্গ বা কলকাতায় এসে ফেলেরো যোগদান কি কাকতালীয় নাকি রাজনীতির পরিকল্পিত চাল? ভোটের আগে ভবানীপুরের অলিগলিতে জোর গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তরুণ বাবুল সুপ্রিয় সরাসরি অভিযোগ করছেন প্রধানমন্ত্রীকে নিশানা করে যে বাঙালিদের প্রতি অসামঞ্জস্য করা হয়েছে, অর্থাৎ কোথাও একটা বৈষম্য করা হয়েছে, যেটা মিন করতে চাইছেন বাবুল সুপ্রিয়। যখন বাবুল সুপ্রিয় যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই কথাটা বলেন, তার সিগনিফিকেন্স কিন্তু অনেকটা বেড়ে যায়। বাবুল সুপ্রিয় অন্যতম বাঙালি মুখ ছিলেন আপনাদের দলে, তোমাদের দলে। নাম্বার 2, যখন আমরা দেখেছি যে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ বিজেপি বিরোধীদের তরফ থেকে বারবার আসে যে বিজেপির যে বাংলার সঙ্গে যোগসূত্র সেটা কম, এই অভিযোগ বারবার তোমাদের বিরোধীদের তরফ থেকে আসে, তখন দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়, নান আদার দ্যান বাবুল সুপ্রিয় অভিযোগটা করছেন। আচ্ছা মৌপিয়াদি, এই
কি যেন গানটা ছিল, কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা, সেই পাঠশালাতে গিয়ে বাবুলদার মন্ত্রিত্ব যাওয়ার পর এই কথাগুলো মনে হলো। 7 বছর যখন উনি প্রতিমন্ত্রী ছিলেন তখন ওনার মনে হয়নি। এখন ওই কালীঘাটের টালির চালা বা দিদির পায়ে হাওয়াই চটি, ভাইপোরা সব কোটিপতি, ভাইপো ওনারও একটা ভাইপো হওয়ার ইচ্ছা হয়েছে, তাই জন্য উনি এগুলো বলছেন। ওনার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো এখনও আছে। তৃণমূলকে তো উনি কোনোদিন তৃণমূল বলতেন না, উনি বলতেন টিএমসি। সেই টিএমসিতে গিয়ে উনি তার মানে প্রকৃত রং দেখাচ্ছেন। তোমারই তার প্রোগ্রামে ছিল কি আই এম এ ওয়ান ম্যান পার্সন, সামথিং ওয়ান ওয়ার্ড পার্সন, আমার পার্টি একটা, আমার দল একটা, সব ডায়লগ টায়লগ দিতেন। এখন এগুলো বলতে হচ্ছে ওনাকে স্কোর করার জন্য। উনিও আবার বলেছেন মোহনবাগানে চান্স না পেলে অন্য কোনো দলে গিয়ে প্লেইং 11 খেলতে পারেন। তো প্লেইং 11-এ যাওয়ার জন্য চেষ্টা করতেই পারেন। ওনাকে নিয়ে এত সিরিয়াসলি ভাবার কিছু নেই, ওনার ফেসবুক পোস্ট দেখলেই ওনাকে বোঝা যাবে। সুতরাং বাবুলদাকে নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। বাবুলদার গানটা বরং তৃণমূল ভালোভাবে শুনুক একবার, এই তৃণমূল আর না কি এরা গান করেছিলেন না। ওম প্রকাশ দার রিয়াকশন নেব, তার সঙ্গে শুধু একটু অ্যাড করবো। ওম প্রকাশ দার যখন দাঁড়িয়ে বাবুল সুপ্রিয় কথাটা বলছেন, ঘটনাচক্রে ঠিক তার পরের দিন ভবানীপুরে নির্বাচন, এবং আমরা দেখেছি যে 2021-এর আগে বহিরাগত একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, এবং বারবার যে বাঙালি সত্তা সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খুব প্রবলভাবে সামনে আনা হয়েছিল। কিন্তু ভবানীপুর কেন্দ্রটা যদি আমরা দেখি, পার্টিকুলারলি ভবানীপুর কেন্দ্রে কিন্তু একটা কসমোপলিটন ক্যারেক্টার রয়েছে। সেখানে দাঁড়িয়ে তার আগের দিন বাবুল সুপ্রিয়র এই বক্তব্য সত্যিই কি খুব রাজনৈতিক ডিভিডেন্ড আপনাদের দেবে? মৌপিয়া, বাবুলের যেই বক্তব্য তোমরা শোনালে, দুটো দিক আছে। একটা হচ্ছে ফ্যাকচুয়াল, তো ফ্যাকচুয়ালি কথাটা ঠিকই যে বিজেপি একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 2014 সালে সরকার গঠন করেছে, 2019 সালে সরকার গঠন করেছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো মন্ত্রী বাংলা থেকে কেউ হয়নি। বাংলা কিন্তু ভারতবর্ষের 3য় বৃহত্তম রাজ্য লোকসভার সংখ্যার নিরিখে, এটা ফ্যাকচুয়ালি রাইট। সেকেন্ড যেটা পার্টটা, সেটাও কিন্তু ইন্টারপ্রিটেশনের ব্যাপার, সেটাও কিন্তু ঠিক যে বাংলা সম্পর্কে একটা অস্বস্তি রয়েছে বিজেপির, এবং বিজেপির ইনকনসিস্টেন্সি বাংলার কনটেক্সটে রয়েছে, এবং সেটাই বারবার করে রিফ্লেক্টেড হচ্ছে। এবং এই নির্বাচন হয়ে যাওয়ার পরেও আমরা দেখছি যে একটা বেঙ্গলকে ডিফেম করার চেষ্টা বিজেপির পক্ষ থেকে সেন্ট্রাল এজেন্সির মাধ্যম দিয়ে, গদি মিডিয়ার মাধ্যম দিয়ে করা হচ্ছে। আর থার্ড, তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ, যে বহিরাগত আইডিওলজিক্যালি, যে নাগপুরের আইডিওলজি, আরএসএসের বিজেপির আইডিওলজি, বিভেদকামী আইডিওলজি, সেটা বাংলার সঙ্গে সেটা মানানসই নয়। এই কথাটাই আমরা বলেছি। বাংলায় যারা বসবাস করেন তারা বাংলার, তারা সেই অর্থে বাঙালি। এবং আজকে গুজরাতে এটা আমার অনেক বক্তব্য আছে, তুমি শোনোনি, এখন কি করে জানবে, বোধোদয় বলে ব্যাপার না। হ্যাঁ, ভালো করে আর কি জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে বহিরাগত হচ্ছে যে আইডিওলজিক্যাল কোশ্চেন, স্ট্র্যাটেজি, যাদেরকে নিয়ে আসা হচ্ছে এখানে। এই বাবুল যে কথাটা বলছেন যে একদিক দিয়ে তো তাই, যে এখান থেকে 18টা লোকসভা আসন জেতার পরেও সেখানে কিন্তু একজনকেও পূর্ণাঙ্গ যে কনসেপ্টটা হয়নি। কিছুদিন আগে শুনলাম হচ্ছে প্রশান্ত কিশোর নাকি কালীঘাটের ভূমিপুত্র হয়ে গেছেন। আসলে আবার ভবানীপুরে তো হিন্দিভাষী ভোটার আছে, তাদের ভোটটা পেতে হবে, তাই তাদেরকে এখন ভূমিপুত্র বলা হচ্ছে। এই ভোটের আগে পর্যন্ত হিন্দিভাষীদের বহিরাগত বলা হতো, ভোটের আগে পর্যন্ত তাদের অপমান করা হতো। অবশ্যই অন্য যে আমি ধরুন আমার কথা বলছি, আমি তরুণজ্যোতি তিওয়ারি, আমি হিন্দিটা হয়তো পারি না, আমি বাংলাটা বেটার বলি। ওম প্রকাশ দার ক্ষেত্রেও ব্যাপারটা কিছু তাই। তো এইরকম তিওয়ারি, এরকম ওম প্রকাশ মিশ্ররাও ছিল বহিরাগত। ওম প্রকাশ আজকে দলের জন্য অনেক কথা বলতে হবে, কিন্তু বারবার শুনতে হয়েছে আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে এটা নন বেঙ্গলিকে বারবার শুনতে হয়েছে তোমরা এখানে বহিরাগত। এরা কয়েকদিন পর তো বিশ্বম্বর মিশ্রকেও বলে দেবে বহিরাগত, চৈতন্য মহাপ্রভুকেও এরা বহিরাগত বলে দেবেন। তা আজকে এই বিলম্বিত বোধহয়টা কেন হচ্ছে? এতদিন যেটা বলে এসে বলুন। এক মিনিট যারা বাংলার হয়েছে তো যারা বাংলার সংস্কৃতিতে বিশ্বাস করে, যারা গুজরাটি ভাষায়, এটা কি কথা? আশুতোষের কাছে আমরা দেখলাম এরকম একটা সময়ে দাঁড়িয়ে গোয়ার যে চিত্রটা দেখতে পেলাম,
তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে যে তাদের লক্ষ্য এবার দিল্লি। জাতীয় রাজনীতিতে তারা আরও বেশি করে তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। তাদের ত্রিপুরার পর নজর গোয়ায়, এবং গোয়ার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় এসে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, এবং তিনি আসলে তোমাদের দলের ছিলেন। দেখো মৌপিয়া, আমার যেটা মনে হয় রিটার্ন গিফট, আমি বলি একটা ভবানীপুরের রিটার্ন গিফট। না আগের টপিকটা একটু আমি জাস্ট এক লাইন ছুঁয়ে দিই, তাহলে ব্যাপারটা ঠিক জমছে না। ব্যাপার হচ্ছে যে তুমি তো বলিউড টলিউড জানো, আর এখন পলিটিক্সটা দেখে মনে হয় পলিউড। হ্যাঁ, এর বাইরে আর কিছু মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে যাই বলুক না কেন, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ওখানকার সাংগঠনিক যে দক্ষতা, ধরুন দীনেশ গুন্ডু রাওজি, গিরিশজি, ওম প্রকাশদা খুব ভালো চেনেন এনাদের, কেন এক সময় তো আমাদের দলেই ছিলেন। তারপরে আমাদের আরও যারা নেতৃত্ব, তারা এইবারে কংগ্রেসের একটা আসার খুব সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। কেন 3 মাস অতিক্রান্ত হলেই ভোট হবে, সেখানে এবারে কংগ্রেসকে দুর্বল করার একটা চিত্র উনি ধারণ করেছেন। আমি জানি না কেন এত কিছু কংগ্রেস থেকে উনি পেয়েছেন। আর আমার মনে হয় মানে এটা একটা, আমি বলি এটা একটা রিটায়ারমেন্ট প্যাকেজ। ব্যাপার হচ্ছে শোনো, এটা একটা রিটায়ারমেন্ট প্যাকেজ। এই রিটায়ারমেন্ট প্যাকেজ নিয়ে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আমাদের নেতৃত্ব খুব পরিষ্কার করে বলে দিয়েছে এটা ব্লেসিং ইন ডিসগাইজ। আমি বলছি পরিষ্কার করে, কেন কংগ্রেস সর্বভারতীয় একটা দল, এবং কিছু কিছু যারা সেলফ ইন্টারেস্টের জন্য কংগ্রেসটা করে, রাহুল গান্ধীর নেতৃত্বে তারা করতে পারবে না। কেন যারা রাহুল গান্ধীর নেতৃত্বে দলটা করতে চাইছেন তাদেরকে সেলফলেসলি সার্ভ করতে হবে। উই ফলো দ্য গান্ধিয়ান আইডিওলজি, খুব পরিষ্কার বলে। কপিল সিব্বালও তার মধ্যে পড়ছেন না তো? আমি কোনো নামই বলছি না, কপিল সিব্বাল আজকে হাইকমান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনিও সেই দল করছেন না তো? কোন সিনিয়র নেতা কি মন্তব্য করেছেন এটা আমাদের বলার কিছু নেই, এটা ওনাকে জিজ্ঞেস করবেন কি উনি বলেছেন। কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা দলটা সেলফলেসলি করতে চাইছি এবং ভারতবর্ষ থেকে বিজেপিকে তাড়াতে চাইছি। এই তাড়ানোর জন্য যে লড়াই করতে হবে, এবং যারা বিজেপির এজেন্সি নিয়েও বিজেপির মতন কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এটা খুব ওপেনলি। তন্ময়দা অনেকক্ষণ আগে থেকে কিছু বলতে চান, তন্ময়দার কাছে যাবো। তন্ময়দা, কানাইয়া কুমার কানাইয়া কুমার তো একটা ইয়াং জেনারেশন লিডার, জয়েন করেছে কংগ্রেসে। এক্স্যাক্টলি, এসি নিয়ে জয়েন করেছেন, একা না, আরো জয়েনিং করবে। এসি নিয়ে জয়েন করেছেন, একা জয়েন করেননি। শুনুন, একটা কথা হচ্ছে, অনেকে যারা জয়েন করবে তারা ইয়াং জেনারেশন জয়েন করছে, এটা তো একটা শুভ। এসি নিয়ে গেছে, মানে কজন ভোটার নিয়ে গেছে সেটা এখনো অবধি টেস্টেড নয়, কিন্তু এসি নিয়ে গেছেন, অর্থাৎ তার যে নিয়ে যাওয়ার সদিচ্ছা সেটা বলে যাচ্ছে। ছেলে আসতেই পারে কংগ্রেসে, কানাইয়া কুমার করেছে। আরে তোমার মতন শিক্ষিত ছেলে ওয়েলকাম, এসো, চলে এসো। কি করবে, দেশ ফেস বিক্রি হয়ে যাচ্ছে, খাবে কি এবারে, সারা মানুষ খাবে কি? তন্ময়দা, রাজনীতির আদর্শের লড়াইকে এত চটুল করে দেবেন না। এসি নিয়ে এসি না নিয়ে এগুলো রাজনীতিতে কোনো ব্যাপার না। এত চটুল করে রাজনীতিকে ভাববেন না। ওম প্রকাশ দার একটা কথা আমার খুব ভালো লেগেছে, বামেদের পোস্টার বয় বহিরাগত, এটা হচ্ছে কংগ্রেসে যোগদান করলেন। আপনাদের বলতে দেবেন না থামিয়ে দেবেন? না, থামাবো না। এই যদি বলতে না দেন বলেন আমি থেমে যাচ্ছি, উঠে যাচ্ছি। না প্লিজ, উঠে যাচ্ছি, বলুন। সব কথার মাঝখানে কথা বলবেন, হোয়াট ইজ দিস? প্লিজ বলুন, মাঝখানে কথা বলবেন না। ওম প্রকাশ দার একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ওম প্রকাশ দা বলেছেন যে বহিরাগত, এটা হচ্ছে আরএসএস এর আইডিওলজিতে বহিরাগত। এই চ্যানেলে, অন্য অনেক চ্যানেলে ওম প্রকাশ দা এবং আমি একসাথে বসেছি, তাতে ওম প্রকাশ দা সরাসরি এ প্রশ্ন তুলেছেন, আমিও তুলেছি, যে পাঞ্চজন্যর অনুষ্ঠানে আরএসএস কাকে মা দুর্গা বলেছিল, এবং মা দুর্গা কোট আনকোট আরএসএস এর মা দুর্গা কাকে দেশপ্রেমিক বলেছিল। আজকে যদি আমরা জাতীয় রাজনীতির দিকে তাকাই, তাহলে তৃণমূল কংগ্রেসকে আসলে আমরা কি রূপে দেখছি? আসলে আমরা দেখছি কিন্তু বিজেপির সহযোগী শক্তি হিসেবে। যে ত্রিপুরায় বিজেপি ফিরবে না, তৃণমূল কংগ্রেস সেই ত্রিপুরায় যাচ্ছে ভোট ভাগ করতে। যে গোয়ায় কংগ্রেসের ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল, তৃণমূল গোয়ায় যাচ্ছে বিজেপি বিরোধী ভোট ভাগ করতে। আর হাতের কাছে উত্তরপ্রদেশ, পা বাড়ালে ঝাড়খণ্ড, পা বাড়ালে বিহার, সেখানে তৃণমূল যাচ্ছে না যারা কিনা দেশের প্রধানমন্ত্রী হতে চায়। ওম প্রকাশ দা রেসপন্ড করতে চান? ওম প্রকাশ দা, ত্রিপুরা একটা লোকসভার গোয়া তাদের টার্গেট,
হোয়ারেস 85টা বিধানসভা লোকসভার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তাদের টার্গেট না। প্রশ্ন এখানে আমার ওমপ্রকাশ, আমি শুধু একই সঙ্গে অ্যাড করবো যে ত্রিপুরা ভাষাগত দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে অনেকাংশে বাংলার সঙ্গে সিমিলারিটি রয়েছে, কাজে সেটা একটা ডেফিনেটলি একটা টেস্ট কেস হতে পারে। কেন গোয়া? 2014 সাল থেকে আমরা জানি কেন গোয়া? যেটা আমি বললাম যে প্রথমত আমি বলি এক সেকেন্ড ওমপ্রকাশ, আমি শুধু তন্ময়দার বক্তব্যের সঙ্গে একটাই অ্যাড করতে চাইবো যে ত্রিপুরা একটা টেস্টিং গ্রাউন্ড হতে পারে, কারণ ত্রিপুরার সঙ্গে বাংলার অনেকাংশে মিল রয়েছে, ভাষা থেকে শুরু করে খাদ্যাভ্যাস থেকে শুরু করে কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছুতে। কিন্তু ওয়াই গোয়া? দুটো কথা। প্রথমত হচ্ছে যে গোয়াতে এর আগেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে লাস্ট ইলেকশনে কংগ্রেস ওখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা না, একক দল হিসাবে এর সামনে এসেছিল। 15 জন ইলেক্টেড হয়েছিলেন। সেই 15 জনের মধ্যে কিন্তু আজকে সেই বিজেপি গভর্নমেন্টকে স্টেবিলিটি দেওয়ার জন্য 10 জন কংগ্রেসের লেজিসলেটর তারা কিন্তু বিজেপিতে যুক্ত হয়েছেন। তো তার ফলে সেখানে কংগ্রেস কতদূর লড়াই দিতে পারবে সেটা ইতিমধ্যে আমরা খুব ভালো করে জেনে গেছি যে সেটা আদৌ তারা লড়াই দিতে পারবে না। যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি জয়েন করেছেন, কংগ্রেসকে ভাঙা এজেন্ডা নিয়ে নিয়েছেন, তিনি জয়েন করেছেন। শুনুন না, এবং যেখানে যেখানে আমি জানি এখন ত্রিপুরাতে দেখো, ত্রিপুরাতে কিন্তু আজকে পলিটিক্যাল ন্যারেটিভ তৃণমূলের পক্ষে, তৃণমূলের পক্ষে অলরেডি ত্রিপুরাতে কিন্তু হাওয়া বইতে শুরু করে গেছে। গোয়াতেও কিন্তু তাই আমরা দেখতে পাবো, অচিরেই দেখতে পাবো। তো তাই জানতে হবে যে এর আগেও তৃণমূল ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আগামী দিনেও করবে। আমি একটু মৈনাক প্রতিদ্বন্দ্বীর কাছে সব শেষে আসবো খুব সংক্ষেপে। মৈনাক বাবু, এই যে জাতীয় স্তরের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যে অ্যাসপিরেশন এবং ত্রিপুরার পর একেবারে গোয়া, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, ত্রিপুরা এবং আসাম এই দুটো জায়গা তো বোঝাই যাচ্ছে যে এই দুটো জায়গাতে একটা সাংস্কৃতিক যোগাযোগের ব্যাপার রয়েছে, আসামের বরাক ভ্যালি এবং ত্রিপুরাতে। তো সেইখানে টিএমসি একটা চেষ্টা করছে তাদের ফুটপ্রিন্ট বাড়ানো, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন প্রশ্ন এটা উঠছে যে তাহলে গোয়া কেন? তো গোয়ার যেটা বিষয় আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে যে আরবান যে বাংলা, সেই আরবান বাংলার সাথে কোথাও হয়তো একটা মনে হচ্ছে যে গোয়ার যে একটা কম্পোজিট কালচার, যে একটা মিশ্র সংস্কৃতি সেখানে রয়েছে, ভাষাগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে সেখানে রয়েছে, কোঙ্কণিরা রয়েছেন, গোয়ানিজরা রয়েছেন যাদের সঙ্গে পর্তুগিজদের যোগাযোগ ছিল। তো এইরকম একটা মিশ্র সংস্কৃতির অ্যাকসেপ্টেন্স সেখানে রয়েছে। সেই জায়গা থেকে হয়তো একটা রাজনৈতিক সুবিধের জায়গা গোয়াতে থাকতে পারে। এছাড়া অন্যান্য লোকাল তো যেটা দেখতে পাচ্ছি যে ডিফেকশনস, এক দল থেকে অন্য দলে আসছেন, ডিফেকশন বলা আমার হয়তো ভুল হচ্ছে, তো সেই সুবিধাটা তারা ওখানে পাচ্ছেন। একজন সিনিয়র লিডার দেখা যাচ্ছে তিনি এসছেন এবং হয়তো আরও কিছু আসতেও পারেন। তো সেদিক থেকে আমার মনে হয় যে গোয়াতে যে টিএমসি একটা ফুটপ্রিন্ট বাড়ানোর চেষ্টা করছে আদার দেন ত্রিপুরা এবং আসাম, এটা অবশ্যই একটা থার্ড প্রবাবল জায়গা হতে পারে। আমরা আসবো, আমি একটা ছোট বিরতি নেব, বিরতির পর আপনাদের রায়, আপনাদের মতামত আমরা জানার চেষ্টা করব। আমরা সারা দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় যে ওপিনিয়ন পোল তৈরি করেছিলাম এবং আপনাদের মতামত চেয়েছিলাম, কি বলছেন আপনারা, দেখাবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন রেখেছিলাম আজ আমরা সোশ্যাল মিডিয়ায়। আমাদের প্রশ্ন ছিল আপনাদের জন্য, ভোটদানের হারে কি ভবানীপুরের ভাগ্য নির্ধারণ করে দেবে? 68% মনে করছেন হ্যাঁ, ভোটদানের হারই ভবানীপুরের ভাগ্য নির্ধারণ করে দেবে। 32% মনে করছেন না, ভোটদানের হার ভবানীপুরের ভাগ্য নির্ধারণ করবে না। আমি খুব সংক্ষেপে মৈনাক প্রতিদ্বন্দ্বীর কাছে আসবো। মৈনাক বাবু, ভোটদানের হার যদি আমরা দেখি যে সাম্প্রতিক অতীতে যেরকম দেখা গেছে তার থেকে বেশি সংখ্যায় মানুষ ভোটের জন্য আসছেন, সেটাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন? সেটা কার ফেভারে যেতে পারে? দেখুন, জেনারেলি যেটা হয়, মানে অন্যান্য জায়গার যে ভোটদানের ট্রেন্ড সেটা বিশ্লেষণ করলে যা দেখা যায় যে ইনকামবেন্ট যে পার্টি আছে তার এগেনস্টে একটা অ্যান্টি ইনকামবেসি ফ্যাক্টর অনেক সময়তেই কাজ করে। ভোটদানের হার বেশি হলে সাধারণত
যে পার্টি ইনকামবেন্ট তার একটু অসুবিধা বেশি হয়, এটা যদিও দেখা যায় আমরা বেশিরভাগ 2021 এর ক্ষেত্রে। এখানে ইকুয়েশন বিধানসভা নির্বাচনে সেটা তবে দেখিনি। আমি যেটা আগেও একবার এখানে বললাম সেটা দেখিনি। আবার আমরা একই রকমভাবে আমরা দেখবেন যে 2019-এর লোকসভার আমরা যদি এলাকাটা তখন হিসাব করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু 8টা ওয়ার্ডের মধ্যে 3টে ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল, যেখানে 16তে মাত্র তারা একটি ওয়ার্ডে এগিয়েছিল। আবার যদি বুথ ভিত্তিক দেখেন তাহলে 16তে দেখতে পাবো যে ভোট সংখ্যা অনেকটা কম পেলেও তারাও কিন্তু 11টির মতো বুথে আমার যতদূর মনে পড়ছে বিজেপি এগিয়েছিল, আরও 3টি বুথে তারা কংগ্রেসের থেকে খুব কম পিছিয়ে ছিল। সংখ্যাটা মানে এই খুব একটা বেশি না, ডিফারেন্সটা আর কি। তো একটা লড়াইয়ের জায়গা আমার যেটা মনে হচ্ছে হবে, ভোট সংখ্যা বেশি হলেও কিন্তু লড়াইটা আমার ধারণা একটু তীব্রতর হবে। আমাদের সময় একদম শেষ, সেদিকে আমাদের নজর থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রাত পোহালেই ভবানীপুরের ভোট গ্রহণ এবং কাল সকাল থেকে দিনভর সমস্ত খবর এই ভবানীপুর কেন্দ্র তো বটেই, শমশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের প্রতিটি কোণায় থাকবেন আমাদের প্রতিনিধি এবং সমস্ত আপডেটস সবার আগে আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। আপাতত আপনারা এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।